নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো শিশির বিশ্বাসের গল্প জিরো পয়েন্ট। তাওয়াং থেকে ভোর সকালে বের হওয়া অনেক হিসেব করেই। পূব আকাশে পাহাড়ের ওধারে তখন সবে আলোর আভাস। নতুন বোলেরো গাড়ি, ড্রাইভার বসন্ত বয়সে ছোকরা হলেও আসবার সময় টের পেয়েছি স্টিয়ারিংয়ের হাত পাকা। আগের দিন যখন কথা হয় ও জানিয়ে দিয়েছিল ভোর 5টার আগে বের হলে বিকেলের মধ্যেই জিরো পয়েন্ট পার হয়ে যেতে পারবে। আসলে আমাদের আতঙ্ক ওই জিরো পয়েন্ট নিয়েই। পাহাড়ি পথ হলেও উচ্চতা এমন বিরাট নয়। টিপি লজ থেকে মাত্র ওই ঘণ্টাখানেকের পথ, ঝকঝকে রাস্তা, প্রতিনিয়ত আর্মির গাড়ি চলছে। কিন্তু পাহাড়ি পথে এমন কুয়াশা আগে দেখিনি। বেলা তখন দুপুর। জোরালো ফগ লাইট জ্বালিয়েও অল্প দূরের জিনিস ভালো করে নজরে পড়ে না। অথচ ঘন ঘন বাঁক, তারই ভিতর উল্টো দিক থেকে ছুটে আসা আর্মির গাড়ি। অগত্যা অল্প সময়ের মধ্যে উৎকণ্ঠায় সবার বুক হিম হবার জোগাড়। ভাগ্যিস বসন্ত এই পথে অনেকবার যাওয়া আসা করেছে, তাই সমস্যা হয়নি। সেই ভয়ানক অভিজ্ঞতা মাথায় গেঁথেছিল বলেই তাওয়াং থেকে রওনা হয়েছিলাম ভোর 5টারও আগে। তবু গোল হয়ে গেল ঠেঙা পৌঁছবার পর। উঁচু পাহাড় থেকে তখন অনেকটাই নেমে আসা হয়েছে। পথের পাশে বিশাল মিলিটারি ক্যান্টনমেন্ট, দোকানপাট, মানুষের ভিড়। ঘড়ির দিকে তাকিয়ে নির্মলদা হঠাৎ বললেন, বেজায় খিদে পেয়ে গেছে কিন্তু। এরপর তো আর তেমন জায়গা নেই, গাড়ি দাঁড় করালে হয় না। আমাদের মধ্যে নির্মলদাই সবচেয়ে বয়স্ক, অফিসেও পদমর্যাদা সম্পন্ন মানুষ। তাঁর ইঙ্গিতটাও স্পষ্ট। স্টিয়ারিং হাতে বসন্ত ইতস্তত করে সামান্য ঘাড় নাড়ল, বুঝিয়ে দিল পেটে কিছু পড়লে বরং সুবিধাই হয়, সুতরাং থামাতেই হলো গাড়ি। ঠেঙা শহর হলেও এই অবেলায় হোটেলে রেডি খাবার পাওয়া গেল না, সুতরাং অপেক্ষা করতে হলো। পেটের ব্যবস্থা করে ফের যখন গাড়ি ছাড়া হলো, বিকেল প্রায় 4টে। অভিজ্ঞতায় জানি অচেনা পথে গাড়ির ড্রাইভারই হলো ভগবান। সেই ভগবান যদি খুশি থাকেন, যাত্রীরাও নিশ্চিন্ত হবেন, সন্দেহ নেই। কিন্তু সেই অবস্থা বেশিক্ষণ বজায় রইল না। জিরো পয়েন্ট জোন আসতে তখন বেশি দেরি নেই। বসন্তর মানসিক প্রস্তুতি সম্ভবত শুরু হয়ে গিয়েছিল। ওই সময় উল্টো দিক থেকে একটা ট্রাক কাছে আসতে বসন্ত গাড়ি স্লো করে হাত তুলে জিজ্ঞাসা করল, সড়ক কা হাল আজ ক্যা হ্যায় জানাব? বহুত বুড়া ভাই। ট্রাকের ড্রাইভার কপালে হাত ছোঁয়ালো। জিয়াদা কোহারা আজ, সামালকে যাইয়ে। ট্রাক চলে গেল। ততক্ষণে বসন্তর মুখ প্রায় ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। সামনের সিটে ছিলাম আমি। প্রমাদ গণলেও কিছু আর বলিনি। পিছনের দুজন উদ্বিগ্ন মুখে বলল, সে কি, ভালুকাপং যে আজ পৌঁছতেই হবে। গৌহাটির ছেলে বসন্ত বাংলাটা ভালোই জানে। আর চোখে আমার দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বলল, ভাববেন না স্যার, সন্ধ্যের আগেই জিরো পয়েন্ট জোন পার হয়ে যাওয়া যাবে। গাড়ির গতি বসন্ত অবশ্য এরপর বাড়িয়েই দিয়েছিল আরও, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। কুয়াশা ইতিমধ্যে অল্প অল্প করে বাড়তে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই চারপাশ কুয়াশায় প্রায় অন্ধকার। ইতিমধ্যে গাড়ির দুটো ফগ লাইট জ্বেলে দেওয়া হয়েছে। তাতে সামনে রাস্তার মাঝে হলুদ রঙের ডিভাইডার লাইন ছাড়া আর কিছুই প্রায় দেখা যাচ্ছে না। ডান দিকে পাহাড়, বাঁ দিকে গভীর খাত, সবই ঘন কুয়াশায় ঢাকা। বসন্ত থম হয়ে সেই ডিভাইডার লাইন ফলো করে গাড়ি চালাচ্ছে। পাকা হাত, তাই ম্যানেজ করে নিতে পারছে। কিন্তু সেটাও যে কতক্ষণ সম্ভব হবে বুঝতে পারছিলাম না। সবেমাত্র জিরো পয়েন্ট জোনে ঢুকেছি। মূল জিরো পয়েন্ট এখনও অনেকটাই পথ। কুয়াশা ক্রমে আরও ঘন হবে। সামনের ওই ডিভাইডার লাইন কতক্ষণ দেখা যাবে সেটাই আশঙ্কা। হঠাৎ পিছনে একটা ট্রাক দেখা গেল। বসন্ত গলা ঝেড়ে চাপা গলায় বলল, স্যার, বাইরে একটু টর্চ মারুন তো, ট্রাকটাকে ওভারটেক করার জায়গা দেওয়া যায় কিনা দেখি। বাঁয়ে খাদের দিকে অনেকটাই সরে পিছনে ট্রাকটাকে ওভারটেকের জায়গা করে দিল বসন্ত। কিন্তু একটু বাদেই বোঝা গেল পিছনের ট্রাক আমাদের ওভারটেক করতে রাজি নয়। সে পিছনেই চলতে চায়।
অগত্যা গাড়ি ফের সেই রোড ডিভাইডার লাইনের উপর। পথের অবস্থা আজ একেবারেই ভালো নয়। হঠাৎ চারপাশ কাঁপিয়ে হুড়মুড় শব্দে বিশাল এক আওয়াজ ভিতরের অন্তরাত্মা পর্যন্ত যেন কাঁপিয়ে দিল। প্রায় সিটিয়ে গিয়েছিল সবাই। চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত সেই আওয়াজের রেশ তখনও কাটেনি। পিছনে নির্মলদার বিভাস আঁতকে উঠল। কি কি হলো? কোনো গাড়ি খাদে পড়ে গেল নাকি? না বোধ হয়। স্টিয়ারিং হাতে বসন্ত বলল, সম্ভবত ল্যান্ডস্লাইড, পাহাড়ে ধস। বিভাস ধরা গলায় বলল, দিরাং বা ঠোঙায় রাতটা কাটিয়ে দিলেই ভালো হতো মনে হচ্ছে। বসন্ত তাই শুনে বলল, তাহলে এক কাজ করি স্যার, 0 পয়েন্টের টপে গাড়ি দাঁড় করাবার জায়গা রয়েছে। তেমন বুঝলে অনেকেই ওখানে দাঁড়িয়ে যায়। বলেন তো সেখানে গাড়ি দাঁড় করাতে পারি। বুঝতেই পারছেন অবস্থা আজ খুব ভালো নয়। খোদ বসন্ত নিজেও যে বেশ ঘাবড়ে গেছে বুঝতে পারছিলাম, কিন্তু কেউই উত্তর করল না। আসলে গুয়াহাটি থেকে আগামী পরশু সকালে কলকাতার ফ্লাইট। একটা রাত নষ্ট মানেই ভালুকাপাংয়ের প্রোগ্রাম বাতিল। কি ভাবছি, পিছনে ট্রাকটা হঠাৎ ঘন ঘন হর্ন দিতে শুরু করলো। সাইড চাইছে। আগের বারের মতোই অনেক কসরতে খাদের দিকে সরে গিয়ে তাকে সাইড দেওয়া হলো। ট্রাকটা সামনে চলে আসতেই প্রায় ঘাম দিয়ে জ্বর ছাড়ল বসন্তর। খুশিতে হালকা সিটি দিয়ে উঠল। মস্ত ট্রাক, পিছনে লাল ব্যাকলাইটটা ঘন কুয়াশার ভিতর জ্বলজ্বল করছে। সেই আলো লক্ষ্য করে বসন্ত নিশ্চিন্তে গাড়ি চালাতে লাগলো। দেখে মাথাটা অনেকটাই হালকা হয়ে গিয়েছিল, কিন্তু সেই অবস্থা বেশিক্ষণ বজায় রইল না। মিনিট 30-এর মধ্যে 0 পয়েন্টের টপে পৌঁছে সামনের ট্রাক সাইড করে দাঁড়িয়ে গেল। আর এগোবে না। সামান্য ইতস্তত করে দাঁড়িয়ে গেল বসন্ত। স্যার, আর্মির ট্রাকই যখন ভরসা পাচ্ছে না, আর না এগোনোই ভালো। ইতিমধ্যে ভিতরে আলো জ্বেলে দেওয়া হয়েছে। ঘাড় ফিরিয়ে পিছনের দুজনের দিকে তাকালাম। কারোর মুখেই কথা নেই। খোঁজখবর নিতে বসন্ত ইতিমধ্যেই নেমে গেছে। হাতে টর্চ নিয়ে নেমে পড়লাম আমিও। ঘড়িতে সবে 8টা। রাত এমন বেশি নয়। ঘুটঘুটে অন্ধকারের ভিতর আপ ডাউন দুদিকেই সারি দিয়ে গোটা 20 গাড়ি দাঁড়িয়ে। তবু সব প্রায় নিঝুম, কোথাও সারা শব্দ নেই। পথের ধারে ছোট্ট একটা পুলিশ বুথ। 2জন পুলিশ জবুথবু হয়ে বসে আছে। পাশেই এক চায়ের ঠেক। বেঞ্চে বসে নিঃশব্দে চায়ের গ্লাসে হাতে জনা কয়েক মানুষ। ঠান্ডায় শরীর গরম করে নেবার চেষ্টা। কারোর মুখেই কথা নেই। পথের হদিশ নেবার জন্য আলাপ জমাবার চেষ্টা করেও বিশেষ কিছুই লাভ হলো না। প্রায় থম হয়ে বসে রয়েছে সবাই। এক সর্দারজি শুধু বলল, ইথে রুক যাইয়ে। কি করা যায় ভাবছি, হঠাৎ পাশ থেকে পরিষ্কার বাংলায় কেউ বলল, কি ভাবছেন স্যার? আজ কুয়াশার যা অবস্থা, আগামীকাল সকাল 8টার আগে কেউ নড়বে না। টর্চের আলোয় তাকিয়ে দেখি পাশে দাঁড়িয়ে একজন মানুষ। বয়স 60-এর কম নয়, তবে যথেষ্টই মজবুত চেহারা। কিন্তু মুখের দিকে তাকিয়ে কিছু বিস্মিতই হলাম। মানুষটি বাঙালি নয়, স্থানীয় মনপা বা তিব্বতী আদল। কিন্তু তা নিয়ে মাথা ঘামাবার মতো অবস্থা তখন নেই। বললাম, কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নেই। এদিকে ড্রাইভার সাহস পাচ্ছে না, বেশ বিপদেই পড়া গেছে। একটা কথা বলবো স্যার? লোকটা সামান্য ঢোক গিলে বলল, আমারও একই অবস্থা। ভাড়ার গাড়িতে আসছিলাম, ড্রাইভার আর যেতে রাজি হচ্ছে না। যদি রাজি থাকেন আমি ড্রাইভ করে নিয়ে যেতে পারি। চাকরির বাইরে নানা বিষয়ের বই পড়ার অভ্যাস, তবে এ ব্যাপারে সঙ্গী নির্মলদাও কিছু কম নয়। বাড়িতে বসার ঘরে গোটা কয়েক আলমারি বইতে বোঝাই। তার মধ্যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাও রয়েছে এক সেট। অনেক খরচ করে আনিয়েছেন। ওই বইয়ের টানেই নির্মলদার বাড়িতে প্রায় হানা দেওয়ার অভ্যাস। সেই দৌলতেই জানি তেজপুরে একসময় বেশ কয়েক ঘর চীনা সম্প্রদায়ের মানুষ বাস করতেন। চীনের সঙ্গে তাদের ব্যবসায়িক যোগাযোগ ছিল।
এই পথেই তারা দুই দেশের পণ্য আনা নেওয়া করত। বলা যায় সেই কারণেই তেজপুর শহরের তখন এক অন্য গুরুত্ব ছিল। চীনাদেরও সম্মান ছিল শহরে। তাছাড়া তখন হিন্দি চীনি ভাই ভাই আমল। কিন্তু 1962 চীন আক্রমণের পরেই অবস্থা পাল্টে যায়। সেই যুদ্ধে চীনা বাহিনী পাহাড় বেয়ে নেমে এসেছিল ঝড়ের বেগে। ভারতীয় সৈন্য তেমন কোনো প্রতিরোধই খাড়া করতে পারেনি। বন্দী হয়েছিল হাজার হাজার ভারতীয় সৈন্য। পাহাড়ি শহর তাওয়াং বনডিলা যুদ্ধ শুরু হবার কয়েকদিনের মধ্যেই চলে গিয়েছিল চীনা বাহিনীর দখলে। ধাওয়া করেছিল আসামের তেজপুর শহরের দিকে। সারা তেজপুর শহরে সে এক আতঙ্ক। চীনা বাহিনী অবশ্য এরপর একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে দেয়। লাদাখের আকসাই চীন নিজেদের দখলে রেখে তৎকালীন নেফা তথা আজকের অরুণাচল প্রদেশ ছেড়ে চলে যায় তারা। আর তারই জেরে তছনছ হয়ে যায় তেজপুরের চীনা পরিবারগুলো। ভারতীয় সেনাবাহিনী ব্যাপক ধরপাকড় চালায় তেজপুর শহরে। চীনারা তো বটেই, গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হয় আরও অনেকেই। পরে অন্যরা ছাড় পেলেও চীনা পরিবারগুলিকে পাঠিয়ে দেওয়া হয় রাজস্থানের দেউলি ডিটেনশন ক্যাম্পে। সেখানে প্রায় 6 বছর তাদের বন্দি রাখা হয়। তাদের কেউই পরে আর তেজপুরে ফিরে আসেনি। অযাচিতভাবে হঠাৎ অন্য এক গন্ধ পেয়ে বললাম, তেজপুরে চীনা পরিবার তাহলে কিছু আছে এখনও? আছে স্যার। অল্প হাসলেন ভদ্রলোক। অল্প 2-4টি। আসলে ওই শহরেই জন্ম তো, মাটির টান ছাড়া সহজ নয়। আমিও পারিনি। ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে চলে এসেছিলাম। ডিটেনশন ক্যাম্পে যেতে পারলে বোধহয় ভালোই হতো স্যার, তবে সেদিনের জন লির সেই সৌভাগ্য হয়নি। কেন? অবাক হয়ে প্রশ্ন করলাম। সে অনেক কথা স্যার। সামান্য গলা নামিয়ে ভদ্রলোক বললেন, আগেই বলেছি আমাদের ট্রান্সপোর্টের কারবার ছিল। গাড়ি ছিল গোটা কয়েক, তার একটা নিজেই ড্রাইভ করতাম। মানলি এই পথে চলে যেতাম বনডিলা তাওয়াং পর্যন্ত। ওখানে চীন তিব্বতের ওদিক থেকে যে মাল আসতো ফিরতি পথে নিয়ে আসতাম। তখন পথ এত ভালো ছিল না। এই 0 পয়েন্টের কথা তো না বলাই ভালো। তবু কত রাত এই পথে মাল বোঝাই গাড়ি নিয়ে পাড়ি দিয়েছি, পরোয়া করিনি। আসলে হাতে তালুর মতোই পরিচিত হয়ে গিয়েছিল। হানাদার চীনা বাহিনীর কাছে সেই খবর পৌঁছে দিয়েছিল কেউ। আর দুর্ভাগ্য, গাড়ি নিয়ে আমিও আটকে পড়েছিলাম বনডিলায়। চীনা বাহিনী ফিরে যাবার সময় গাড়ির ড্রাইভারের জন্য আমাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল। অল্প থামলেন ভদ্রলোক। তারপর কবে ফিরলেন? প্রায় রুদ্ধশ্বাসে প্রশ্ন করলাম। সে অনেক দিন পর স্যার। হাজার হোক নিজের শহর, নিজের দেশ, না ফিরে যাই কোথায়। থামলেন ভদ্রলোক। কিন্তু ইচ্ছে থাকলেও ব্যাপারটা আমার হাতে ছিল না। পথের মাঝে অপরিচিত কারো হাতে ড্রাইভাররা স্বভাবতই গাড়ি ছাড়তে চায় না। বললাম, আমাদের ভাড়া করা গাড়ি, তাই ইচ্ছে থাকলেও ব্যাপারটা ড্রাইভারের ওপর নির্ভর করছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি ড্রাইভারকে নিয়ে আসছি। বসন্ত আমার আগেই গাড়ি থেকে নেমে গেছে। ঘন কুয়াশার ভিতর খুঁজে বের করা সহজ ছিল না। 2-1বার ডেকেও সাড়া পাওয়া গেল না। শেষে গাড়িতেই ফিরে গেছে ভেবে সেদিকেই পা চালালাম। কিন্তু নিরাশ হতে হলো। বসন্ত তখনও ফেরেনি। বিভাস আর নির্মলদা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিল। আমাকে দেখেই নির্মলদা বললেন, কিছু হলো? উত্তরে ঘাড় নেড়ে সদ্য পরিচিত জন লির কথা বলতে যাচ্ছিলাম। এমন সময় অন্ধকার ফুঁড়ে বসন্ত এসে হাজির। তারপর বিনা বাক্যে দরজা খুলে ড্রাইভিং সিটে বসেই গাড়িতে স্টার্ট। যে মানুষটিকে খানিক আগেও স্টিয়ারিং হাতে রীতিমতো নার্ভাস দেখেছি, তাকে হঠাৎ ওইভাবে গাড়ি চালাতে দেখে একসাথে সবাই হা হা করে উঠলাম। কি বসন্ত, পারবে তো? উত্তরে বসন্ত কোনো কথা বলল না। মৃদু ঘাড় নেড়ে সামান্য হাত তুলে আশ্বস্ত করল শুধু। ইঙ্গিত বুঝে আমরাও কেউ আর কথা বাড়াইনি। ঘন অন্ধকার ফুঁড়ে কুয়াশার ভিতর যেভাবে তখন পাহাড়ি পথে গাড়ি ছুটছে, তাতে কথা বলার অবস্থাও ছিল না। আতঙ্কে সবাই প্রায় কাঠ হবার জোগাড়। কিন্তু আশঙ্কা উড়িয়ে দিয়ে ঘড়ির কাঁটা ঘণ্টার ঘর পার হবার আগেই
গাড়ি শেষা এসে পৌঁছল। 0 জোন পার হয়ে এটাই প্রথম বড় জনবসতি। রাস্তার দুপাশে দোকানপাট, খানিক উঁচুতে অর্কিড সেন্টার, কর্মচারীদের কোয়ার্টার। কুয়াশার সামান্য ছোঁয়া থাকলেও এই সামান্য রাতে বাড়িঘর আর দোকানপাটের আলোয় পথ ঝকঝকে। বুকে যেন প্রাণ ফিরে এলো। আর সেই সময় বড় একটা ব্রেক কষে থেমে গেল গাড়ি। ঝাঁকুনি সামলে তাকিয়ে দেখি স্টিয়ারিংয়ের উপর বিপজ্জনকভাবে হুমড়ি খেয়ে পড়ে আছে বসন্ত। পাশে বসেছিলাম আমি। তাড়াতাড়ি ঝুঁকে পড়ে দেখি প্রায় বেহুঁশ অবস্থা বেচারার। জলের ঝাপটা আর আনুষঙ্গিক প্রচেষ্টায় তার জ্ঞান ফিরে আসতে মিনিট কয়েক সময় লাগলো। তারপর চোখ মেলে বলল, স্যার, আমি কোথায়? ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। বসন্তের সেই কথায় সবাই প্রায় আকাশ থেকে পড়লাম। নির্মলদা বললেন, ঘুমিয়ে পড়েছিলে মানে? 0 টপ থেকে এতক্ষণ তো তুমিই গাড়ি চালিয়ে আনলে। আমি? অবাক হয়ে বসন্ত বলল। হাত তুলে নির্মলদাকে থামতে ইঙ্গিত করে আমি নরম গলায় বললাম, বসন্ত, কি হয়েছিল বলো তো? স্যার? বসন্ত ইতিমধ্যে কিছুটা সামলে নিয়েছে। আমি তখন দাঁড়িয়ে অন্ধকারে আপনার গলা শুনতে পেয়ে এগোতে যাব, কেউ পাশে এসে গা ঘেঁষে দাঁড়ালো। তারপর আর কিছুই মনে নেই। শেষা কখন এলাম? কে গাড়ি চালিয়ে আনলো? বাপরে, কি ভয়ানক ফক! আগেও এই পথে এসেছি, এমন দেখিনি। বিভাষার নির্মলদা হাঁ করে তাকিয়ে আছে তখন। বসন্তকে ওদের জিম্মায় দিয়ে আমি নেমে পড়লাম গাড়ি থেকে। পথের পাশে অদূরে একটা চা কফির দোকান। কাছে যেতেই বলল, আসুন স্যার, চা না কফি? কড়া করে 4 কাপ কফি তৈরির অর্ডার দিয়ে দাঁড়িয়েছি। লোকটি গলা নামিয়ে বলল, স্যার, আজ সন্ধ্যের পর ওদিক থেকে কোনো গাড়ি নেই। আপনারাই প্রথম। ড্রাইভার ওস্তাদ বলতে হবে। আমাদের ড্রাইভার কিন্তু হঠাৎই একটু অসুস্থ হয়ে পড়েছে। ওর জন্য হয়তো পরে আর 1 কাপ কফি লাগতে পারে। আমার ওই কথায় দোকানের লোকটি হঠাৎ কেমন থমকে গেল। গলা নামিয়ে বলল, ড্রাইভারের জ্ঞান ফিরেছে স্যার। 0 কারোর সঙ্গে ওর দেখা হয়েছিল নাকি? বলেছে কিছু? দেখা ড্রাইভারের সঙ্গে হয়নি, হয়েছিল আমার সঙ্গে। জন লি। চেনেন ওনাকে? না স্যার। সামান্য ইতস্তত করে দোকানি উত্তর দিল, 1962 যুদ্ধের পর চীনা বাহিনী যখন তাকে ধরে নিয়ে যায়, তখনই তার বয়স 40-এর কোটায়। কি করে চিনব? তবে কিছু বলতে গিয়েও থেমে গেল লোকটি। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর ফিরে এসেছিলেন উনি? বলা মুশকিল স্যার। গত কয়েক বছর হলো এই ঘন কুয়াশার রাতে 0 মাঝে মধ্যেই দেখা যায় তাকে। যাদের কপাল ভালো থাকে তাদের গাড়ি ড্রাইভ করে এই শেষা পর্যন্ত পৌঁছে দিয়ে যান। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।